জুলাই সনদ 40,000 গুরুতর আহত ব্যক্তিদের রক্তের সনদ, লক্ষ কোটি মানুষের আকাঙ্ক্ষার সনদ, যেটাকে অবজ্ঞা করা, কোনো ধরনের এটার প্রতি অবহেলা করা, আমি বলবো যে এটা একটা অপরাধ। সেটা অবশ্যই নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে অবশ্যই প্রয়োজন। এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি জোর দাবি জানাচ্ছি, নির্বাচন সেটা পরে, নির্বাচিত সরকার আসলে যদি এটা বাস্তবায়ন না করে এই দায়কে নিবে। এবং অবশ্যই আমি শুনেছি গণভোট হবে, গণভোট তো দিতে একদিনের ব্যাপার, না ভোট যদি 150 জাতি বলে যে না দরকার নাই, হবে না। হ্যাঁ, বাট আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ লোক দালাল ছাড়া এটা বিরোধিতা করে। এটা অনতিবিলম্বে ডক্টর ইউনূসের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব হলো এটাকে বাস্তবায়ন করা। সেনাবাহিনীর অনেকের স্থলন সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে, এটা কেন হচ্ছে? প্রমোশন, বিভিন্ন জায়গায় স্থানান্তর, আপনি বলতেছেন এটা হলো পোস্টিং বদলি, এটা তো একটা রুটিন ম্যাটার। সেনাবাহিনী কেন, 3 বাহিনীতে তো একটা পদোন্নতি হবে, যেখানে অ্যাপয়েন্টমেন্ট খালি আছে সেখানে যাবে, এসব পৃথিবী জুড়ে এই পদোন্নতি, পদায়ন, পোস্টিং, এটা তো একটা নর্মাল ব্যাপার। এখানে কোনো দর্শনীয় কিছু না, এটা একটা রুটিন ম্যাটার, হ্যাঁ, অফিসিয়াল রুটিন ম্যাটার। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত? ভারত দুঃখজনক হলো, ভারতের সাথে তো তার প্রতিবেশী কোনো দেশেরই সম্পর্ক ভালো নাই। বলেন একটা দেশ দেখান ভারতের সাথে সম্পর্ক আছে ভালো, কোন দেশের সাথে আছে? চীনের সাথে আছে, নেপালের সাথে আছে, ভুটানের সাথে আছে, মালদ্বীপের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে। আর বাংলাদেশ থাকবে কিভাবে? বাংলাদেশকে তারা মনে করে তাদের চাকর বাকর আমরা, তারা যা বলবে আমরা শুনবো। যে উদ্ধত্তপূর্ণ আচরণ তারা করে আমাদের সাথে, এখনো আমরা ধৈর্য ধরে আছি। আমরা কিন্তু আজ পর্যন্ত কোনো উস্কানিমূলক আমাদের দেশ কাজ করে নাই। বন্ধুত্বের যত ধরনের প্রক্রিয়া আছে সব প্রক্রিয়া আমরা মেনটেন করছি না। তাদের যে প্রোপাগান্ডা চলছে বাংলাদেশের বিরুদ্ধে প্রতিদিন, প্রতিনিয়ত রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এবং বাইরের প্রচার মাধ্যমে প্রতিদিন তাদের দেশে, এই দেশের শত্রুদেরকে আশ্রয় দিয়ে তারা যে প্রচার করছে বাংলাদেশের বিরুদ্ধে, কই তারা তো কোনো স্টেপ নিচ্ছে না। মনে রাখবেন, ভারতের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, কিন্তু বন্ধুত্ব বেশি দিন টিকে থাকে না যদি এটা উইন উইন সিচুয়েশন না হয়। আপনি খালি নিবেন, দেবেন না। হাসিনা কি বলছে, ভারত থেকে যা দিয়েছি তারা কোনোদিন ভুলতে পারবে না। বাংলাদেশকে তো পুরো উজাড় করে দিয়ে দিছি আমরা, আর কি চাই? আর কি চায় তারা কি দিতে পেরেছে আমাদেরকে? কোনো কিছু দিতে পেরেছে? দিতে পারে নাই, বরঞ্চ তারা খালি খাই অবস্থায় আছে। তো তারা আমরা চাই বন্ধুত্বপূর্ণ, এবং এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক, এটা আমরা কামনা করি, এবং সেই ধরনের কর্মকাণ্ড তাদের কাছ থেকে আশা করি আমরা। জুলাই সনদ কি নির্বাচনের আগেই বাস্তবায়ন হওয়া উচিত বলে মনে করেন? অবশ্যই। জুলাই সনদ হাজারো মানুষের, 1,500 মানুষের রক্তের সনদ। জুলাই সনদ 40,000 গুরুতর আহত ব্যক্তিদের রক্তের সনদ, লক্ষ কোটি মানুষের আকাঙ্ক্ষার সনদ, যেটাকে অবজ্ঞা করা, কোনো ধরনের এটার প্রতি অবহেলা করা, আমি বলবো যে এটা একটা অপরাধ। সেটা অবশ্যই নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে অবশ্যই প্রয়োজন। এবং আমি একজন জুলাই যোদ্ধা হিসেবে আমি জোর দাবি জানাচ্ছি, নির্বাচন সেটা পরে, নির্বাচিত সরকার আসলে যদি এটা বাস্তবায়ন না করে এই দায়কে নিবে। এবং অবশ্যই আমি শুনেছি গণভোট হবে, গণভোট তো দিতে একদিনের ব্যাপার, না ভোট যদি 150 জাতি বলে যে না দরকার নাই, হবে না। হ্যাঁ, বাট আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ লোক দালাল ছাড়া এটা বিরোধিতা করে। এটা অনতিবিলম্বে ডক্টর ইউনূসের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব হলো এটাকে বাস্তবায়ন করা। বিএনপি এবং জামাতের মধ্যে দ্বন্দ্ব কি বড় সংকট তৈরি করবে বলে মনে করেন? আমার মনে হয়, কারণ এই দুটো দলই এখন বাংলাদেশের স্টেক হোল্ডার। আমি মনে করি এই দুইটা দল পরস্পরের শত্রু হওয়াটা মানে দেশের বিশাল ক্ষতি হওয়া। তারা 5ই আগস্টের আগে যেমন তাদের সম্পর্ক ছিল,
এখনও তার চেয়ে আরও বেশি দরকার, কেননা এখন শত্রু অনেক বেশি দেশের। দেশের ক্ষতি যারা চায় তাদেরকে প্রতিহত করতে আবার ফেসিবাদ জাগ্রত হতে চাচ্ছে। এই সময়ে বিএনপি এবং জামাত সব কিছু ভুলে আপনার ঐক্যবদ্ধ হওয়া উচিত। এবং আমি একটা জিনিস জোর গলায় আবারও বলি, আত্মকেন্দ্রিক হলে সেই দেশ টিকে না। প্রত্যেকটা মানুষই বিগত সময়ে আমরা বেশিরভাগ লোক আত্মকেন্দ্রিক হয়ে গেছি। ব্যক্তি যদি আত্মকেন্দ্রিক হয় সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে না। আবার দল যদি দলকেন্দ্রিক হয়, দলকেন্দ্রিক স্বার্থ করে, তাহলে সেই দলও টিকে থাকে না। রাষ্ট্রকেন্দ্রিক, দেশকেন্দ্রিক হতে হবে সকল দলকে, যারা দেশপ্রেমিক দল, রাষ্ট্রের জন্য বলে না, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এটাই যদি হয় তা সমস্যা কোথায়? বিএনপি জামাতের সমস্যা কোথায়? ভেদাভেদ ভুলে গিয়ে তারা সরকার গঠন করবে, বিরোধী দলে থাকবে। তার মানে কি বিরোধী দলে কেউ থাকলে কি শত্রু হয়ে যাবে? বিরোধী দলের কাজ হলো সংশোধনী দেওয়া, সজাগ করে তোলা সরকারকে, যেটা করেন না, এটা করলে ভালো হবে না, এটা করছেন কেন, এইটাকে সজাগ করে দেওয়া। বিরোধী দল একটা ছায়া সরকার, তো এই সম্পর্কটা অবশ্যই থাকবে। শত্রু ভেবে আপনি যদি দূরে সরিয়ে দেন কাউকে, এটা ডেফিনেটলি এটার কোনো ইন্ধন আছে বহির্শক্তির, এবং সেই ইন্ধনেই হয়তো বাংলাদেশে অনেক দল পড়ে যাচ্ছে। তারেক রহমান এবং শফিকুর রহমান একসঙ্গে বসে জাতিকে কি আশ্বস্ত করতে পারে না? অবশ্যই পারেন। এখানে দুজনকে চিন্তা করতে হবে, তারা কিন্তু এখন দলীয় নেতার মধ্যে সীমাবদ্ধ নন। আমি তারেক রহমানকে আবারও বলছি, আপনি কিন্তু বিএনপির নেতা হিসেবে নিজেকে পরিচয় দিয়েন না। আপনি বিএনপির ঊর্ধ্বে উঠে যান, আপনার বাবা যেটা করেছে। জিয়াউর রহমান তো কোনো জাতীয় নেতা ছিলেন না, দলীয় নেতা ছিলেন না। দলের ঊর্ধ্বে উঠে প্রথমে জাতীয় নেতা হয়েছেন, এবং জাতীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতা হয়েছেন অল্প সময়। মাত্র 3.5 বছরের সময়ে উনি আন্তর্জাতিক বিশ্ব পরিচিত, সুপরিচিত এবং গ্রহণযোগ্য একজন নেতা হয়েছিলেন। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের নেক্সট অফ কিন হলেন তারেক রহমান। খালেদা জিয়াও কিন্তু জাতীয় নেতা ছিলেন। তো তারেক রহমানকে চিন্তা করতে হবে, আমি জাতির স্বার্থ দেখবো আগে, দলেরটা অটোমেটিক চলে আসবে জাতির স্বার্থ দেখলে। ঠিক শফিক সাহেবেরও একই চিন্তা করতে হবে যে আমার দলের চেয়ে আমার দেশের স্বার্থে আমাকে অনেক কিছু ছাড় দিতে হবে। এই দুইজন লোক যদি একসাথে বসে, দেশের অসংখ্য সমস্যা বসার কারণেই সমাধান হয়ে যাবে, ঘোষণা না দিলেও। স্যার, বিএনপি নেতা ফজলুর রহমান সম্পর্কে আপনি কি বলবেন? উনি আন্দোলনের সময় আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত। কিন্তু 5ই আগস্টের পরে কেন জানি উনি উল্টাপাল্টা কথা বলেন, বিভিন্ন ওই ফেসিস্টের একটা কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে না, তার মধ্যে সেটা আবার দেখা যাচ্ছে। এটা আমি ওনার মতো একটা সিনিয়র সিটিজেন এই ধরনের কথা, হিংসাত্মক কথা আশা করি না। উনি আবার ইয়েকে জায়েজ করেছেন, চাঁদাবাজিকে জায়েজ করে দিয়েছেন, যে পলিটিক্স করতে হলে চাঁদাবাজি করতে হবে। আরে ভাই, চাঁদাবাজি করতেছেন, এই মাছ বিক্রিওয়ালার কাছ থেকে চাঁদা নেবেন আপনি, সেটাকে জায়েজ করে ফেললেন। ওই মাছ বিক্রি যে করে ফুটপাতের দোকানদার যারা, তারা কয় টাকার মালিক, তাদের কাছ থেকে চাঁদা আদায় করার জন্য আপনি জায়েজ করে দিলেন। আপনি কি সুস্থ মস্তিষ্কে আছেন? আমি তো মনে করি উনি কাজটা ঠিক করছেন না। মনে হয় মতি ভ্রম হয়েছে আর কি, এই বয়সে এসে এইভাবে একদম রঙ্গিল শার্ট পরে এসে রঙ্গিলা কথা বলা ওনার থেকে মানায় না। রুমিন ফারহানা অনেক সময় বিপ্লবের বিরুদ্ধে কথা বলেছেন, এটাকে কিভাবে দেখছেন? অনেক লোক রাজনীতি করে, একটা আগেই বলেছি, রাজনীতিকে যারা পেশা হিসেবে গ্রহণ করেছে, ব্যবসা হিসেবে গ্রহণ করেছে, তারা আসলে কখনো প্রকৃতিস্থ থাকতে পারেন না। তারা কথা বলেন ব্যক্তির স্বার্থকে গুরুত্ব দিয়ে। ব্যক্তির স্বার্থ অনেক সময় ব্যবসায়িক স্বার্থ, হ্যাঁ, সেবা হিসাবে যতক্ষণ না পর্যন্ত রাজনীতিবিদরা এই রাজনীতিকে গ্রহণ না করবেন, ততদিন এই ধরনের ওনারা আচরণ করবেন। তাদের আচরণে বোঝা যাবে আসলে তারা দেশপ্রেমিক কিনা, জনগণ প্রেমিক কিনা। আপনি দেখেন, আপনি ইউরোপে যান, বিভিন্ন উন্নত দেশগুলোতে যান, অনেকে জানেই না কে প্রধানমন্ত্রী, কে মন্ত্রী। জনগণ এটা নিয়ে চিন্তিত না, কেন জানেন? ওই লোকগুলা দেশের নিয়ে চিন্তা করে, জনগণকে নিয়ে চিন্তা করে। হ্যাঁ, ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকতে পারবে না কেউ, জাপানের প্রধানমন্ত্রী থাকতে পারবে না কেন, ইভেন থাইল্যান্ডেরও প্রধানমন্ত্রী দেখবেন 2 দিন পর পর
বদলায়। কেন জানেন? যখনই দেশের স্বার্থের বিরুদ্ধে কিছু করতে যায় সাথে সাথে তার পতন হয়ে যায়। আর বাংলাদেশে হইলে একবার ক্ষমতায় আসলে আজীবন ক্ষমতায় থাকতে হবে। দেখেন না, আমরা না হয় ওই উপর লেভেল বাদ দিলাম, কোনো বড় বড় দলের দুই একটা ঘটনা বাদ দিলাম যে বংশানুক্রমক না হলে দল টিকবে না। হোয়াট অ্যাবাউট ডাউন লেভেল? ডাউন লেভেলেও ছেলে বাবা এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তার ছেলেকে এমপি করতে হবে, মন্ত্রী করতে হবে। ডাইনেস্টি, ফ্যামিলি ডাইনেস্টি, ইট ইজ নট গুড থিং। ফ্যামিলি ডাইনেস্টি দিয়ে রাজতন্ত্র চলে, গণতন্ত্র চলে না। এবার পূজা নির্বিঘ্নে হলো, এর পেছনের রহস্য কি? সঙ্গে আমি যুক্ত করতে চাই যে পূজা পরবর্তীতে কোরআন মজিদ পোড়ানোকে এর পেছনে কি কারণ থাকতে পারে বলে আপনি মনে করেন? শুধু তাই না, বাংলাদেশের ইতিহাসে এত ঘটা করে পূজা আমার এই বয়সে দেখি নাই। আমি তো বুড়িগঙ্গা পাড়ের লোক। বুড়িগঙ্গা যে পরিমাণ খালি বিসর্জন দেওয়া হয়েছে দেবীদেরকে, তাদের মূর্তিদেরকে, আমার মনে হয় বুড়িগঙ্গার কয়েক ফিট তলানি উঁচু উঠে গেছে। হ্যাঁ, ডেপথ কমে গেছে। এত এত বিশাল, সারা দিন ভরে আমি বাড়িতে গিয়েছিলাম কেরানীগঞ্জে, আসার পথে কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়েছে যে ব্রিজ থেকে তারা ফেলতেছে। এই যে ঘটা করে নির্বিঘ্নে কাজ করেছে এবং তাদের সংখ্যাও বহু পরিমাণে বেড়ে গেছে। আমি দেখেছি পূজা মণ্ডপের সংখ্যা, প্রোটেকশন আমাদের সামরিক বাহিনী, পুলিশ, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো দিয়েছে, এটা অভাবনীয়। এই সময়েও দেশের শত্রুরা বসে নাই। তারা কি করেছে, মিলিটারির এই পূজার মধ্যেও তারা মিলিটারির গায়ের উপর পা দিয়ে মূর্তি বানিয়েছে। হ্যাঁ, মিলিটারিকে অসুরের সাথে তুলনা করে। তারপরে কোরআন মজিদকে তারা পুড়িয়েছে, নানা ধরনের মিথ্যা ঘটনা রটনা করছে। এটা কখনো আশা করা যায় না। এগুলোর পিছনেও বিদেশি ইন্ধন আছে এবং বাংলাদেশও যারা বাংলাদেশ বিরোধী শক্তি অবস্থান করছে তারা এই কাজগুলো করছে একটা মানুষের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, অশান্তির পরিবেশ তৈরি করার জন্য। হ্যাঁ, এটা কখনো সঠিক না। এবং ভাগ্য ভালো যে বাংলাদেশের মানুষ খুব শান্তিপ্রিয় এবং যারা ধার্মিক তারা উগ্র না, অন্যান্য দেশের মতো তারা ধৈর্যচ্যুত হয় নাই। হ্যাঁ, ইন্ডিয়ার মতো। ইন্ডিয়াতে আপনি একটা মূর্তির বিরুদ্ধে কাজ করে দেখেন তো, দেখেন না, পারবে কেউ? ইন্ডিয়াতে অসম্ভব। ইন্ডিয়ার মানুষ তাকে চিবে খেয়ে ফেলবে হিন্দুরা। হ্যাঁ, কিন্তু আমরা অসাম্প্রদায়িক ধৈর্য ধরেছি, আমরা বৃহত্তর স্বার্থে আমরা ধৈর্য ধরেছি। এটা একটা আল্লাহর বিশেষ রহমত। আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো।